মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের আজ কেমিস্ট্রি ক্লাসের সাথে আছি আমি অভিলাষা রায়ন্ত। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে। আজকে আমরা পড়তে যাচ্ছি কেমিস্ট্রির সেকেন্ড পেপার। কেমিস্ট্রির সেকেন্ড পেপারের কোন চ্যাপ্টার পড়ব? তড়িৎ রসায়ন, তাই তো? একটু রসায়নের মধ্যে আবার তড়িৎ এলো থেকে অনেকে ভাবছো। আচ্ছা, এটা এমন একটা চ্যাপ্টার যেখানে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির মজাটা একসঙ্গে নেব। তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি মিলিয়ে আমাদের এই চ্যাপ্টার তড়িৎ রসায়ন। এখানে আমরা কি কি পড়ব বুঝতেই পারছো। এখানে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি সম্পর্কিত বিভিন্ন, আমরা কেমিস্ট্রি দিয়ে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে শিখে নেব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই বলি যে আমাদের পদার্থগুলো আসলে কি ধরনের হয়। আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে যদি দেখি, আমরা কি ধরনের পদার্থ দেখি আমাদের আশেপাশে, যে কিছু যে পদার্থ দেখি যেগুলোর মধ্যে দিয়ে আমার ইলেকট্রিসিটি পাস হয়, কিছু পদার্থ আছে যেগুলো দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় না, আবার কিছু কিছু পদার্থ আছে যেগুলো দিয়ে একটু একটু যায়, কখনো যায় না। তো এই ধরনের পদার্থগুলোকে আমরা তাহলে পদার্থগুলোকে কীভাবে ভাগ করা যাচ্ছে? একটা হচ্ছে পরিবাহী, যেগুলোর মধ্যে দিয়ে আমার কারেন্ট যাচ্ছে, আরেকটা হচ্ছে অপরিবাহী, যেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে না, আরেকটা হচ্ছে অর্ধপরিবাহী, যেগুলো শর্ত সাপেক্ষে পরিবাহীর মতো আচরণ করে। তো আমাদের যেহেতু তড়িৎ নিয়ে কথাবার্তা, আমরা হচ্ছে পরিবাহী পদার্থগুলো নিয়ে আজকে আলোচনা করব। পরিবাহী পদার্থ কি? এই যে সকল পদার্থের মধ্যে দিয়ে আমার ইলেকট্রিসিটি পাস হচ্ছে, তাই তো? তাহলে এই পদার্থের যে এই পরিবাহিতা যে ধর্মটা রয়েছে, এটা আবার দুই রকমের হতে পারে। কীরকম? একটা হচ্ছে আমার ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। এটা কী ধরনের? এই যে আমাদের যেসব ধাতু, আমরা যখন ছোটোবেলায় ধাতু অধাতুর বৈশিষ্ট্য পড়তাম তখন এটা পড়েছি, তাই না? যে ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়, কিন্তু কিভাবে পরিবাহিত হয়? ধাতুর মধ্যে আমরা আগে হয়তো এটাও পড়েছি যে ধাতুর মধ্যে ধাতব বন্ধন থাকে, তাই তো? এবং সেটার কারণে কি হয়? একটা ইলেকট্রন সাগরের সৃষ্টি হয়, যেখানে মুক্ত ইলেকট্রনগুলো আমাদের ভাসমান থাকে। তো এই যে মুক্ত ইলেকট্রনগুলো আমরা যখন একটা পরিবাহীর দুই প্রান্তে একটা বিভব পার্থক্যের সৃষ্টি করি, তখন এই মুক্ত ইলেকট্রনগুলো আমার বিদ্যুৎ প্রবাহের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে এই যে ইলেকট্রনের মধ্য দিয়ে যে সকল পরিবাহী আমার বিদ্যুৎ পরিবহন করছে, তাদেরকে আমরা বলছি ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। আরেক ধরনের পরিবাহী আছে যারা কি করে, যারা নর্মাল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তাদেরকে যদি আমরা আয়নিত করতে পারি, তাদেরকে যদি আমরা আয়নে বিশ্লেষিত করতে পারি, তখন তারা তড়িৎ পরিবহন করে। তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আচ্ছা, তাহলে এই যে আমার ধাতুগুলো রয়েছে, এই যে অনেক ধাতু আছে আমাদের চারপাশে, তাহলে এই ধাতুগুলো কোনটা কেমনভাবে পরিবহন করবে, মানে কার সক্রিয়তা কত বেশি, সেটা তো জানা উচিত আমাদের, তাই না? তো সেটা জানার জন্য যেই একটা সিরিজ থেকে এই ধাতুগুলোকে একটা সিরিজে সাজানো হয়েছে, যেখান থেকে আমরা জানতে পারি যে ধাতুগুলোর আসলে কার বেশি পরিবহন ক্ষমতা, কার কম পরিবহন ক্ষমতা, এই জিনিসগুলো আমরা সেখান থেকে জেনে নিতে পারি। তো এই সিরিজটাকে আমরা বলছি ধাতুর সক্রিয়তা সিরিজ। তো বুঝতেই পারছো, এখানে আমি ধাতুগুলোকে এই সিরিজটা মনে রাখার জন্য টেকনিক দিয়েছি, তাই তো? এখানে কি ছন্দ দিয়ে রাখা হয়েছে, যেখান থেকে আমরা এই ছন্দ অনুযায়ী বুঝে নিতে পারবো যে কোন ধাতুটা কার আগে আসে, কিংবা কে কার চেয়ে বেশি সক্রিয়। তো এখানে দেখো লিকে মানে কি? লিথিয়াম এবং পটাশিয়াম। কানার অর্থাৎ ক্যালসিয়াম এবং সোডিয়াম। ম্যাজিক ম্যাগনেসিয়াম, এলো অ্যালুমিনিয়াম, জ্যানো জিঙ্ক। ফিরে মানে আয়রন অর্থাৎ ফেরাম। আচ্ছা, এরপরে সোনা। তাহলে আমার ছন্দটা কি? লিকে কানার ম্যাজিক, এলো যেন ফিরে, সোনা পাবে হায়, কাপুরুষ কপার, হাজতে মার্কারি, আজি সিলভার, পেটাবে প্লাটিনাম, গোল্ড আমায়, তাই তো? তাহলে এই যে একটা সেন্টেন্স যদি আমরা মনে রাখি, আমরা কিন্তু সেখান থেকে আমাদের পুরো সক্রিয়তা সিরিজটাই মনে রাখতে পারছি। আচ্ছা, এর পরের কনসেপ্টে চলে আসি। এরপরে কি বলেছে? ধাতুর সক্রিয়তা তো আমরা জানলাম, কিন্তু ধাতু ছাড়াও তো আমার অ্যানায়ন কিছু মূলক আছে, তাই না? এই যে যেমন এই যে ঋণাত্মক অ্যানায়ন যে মূলকগুলো রয়েছে, এই মূলকগুলোর সক্রিয়তা আমরা কিভাবে মনে রাখবো? এইটার জন্য আমরা যদি আরেকটা সেন্টেন্স মনে রাখি, সেটা হচ্ছে নাসায় কোলা ব্যাঙ হাসে। আচ্ছা, কোলা ব্যাঙ হাসে। তো এই যে নাসায় নাতে কি নাইট্রেট মূলক, সাথে সালফেট মূলক,
কোলা ব্যাংক মানে ক্লোরাইড মূলক, ব্যাং ব্রোমিন মূলক, ব্রোমাইড আয়ন, অ্যান্ড এইখানে হচ্ছে আমার হাসেতে হাইড্রোক্সিল আয়ন, তাই তো? তাহলে এই যে এই দুটো সেন্টেন্স আমরা মনে রাখলাম, এটা দিয়ে কিন্তু আমাদের যেসব তড়িৎ বিশ্লেষণ আমাদের পরীক্ষায় আসে, এই আমাদের এইচএসসিতেও আমাদের এটাতে এগুলো কাজে লাগে, আবার অ্যাডমিশনের ক্ষেত্রে তো আমরা খুব সহজেই বুঝতে পারবো। এই যদি আমরা সিরিজটা মনে রাখি তাহলে বুঝতে পারবো যে আসলে কখন কোন আয়নটা আমার আগে জমা হবে তড়িৎদ্বারে। আচ্ছা, তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে এই যে আমার সক্রিয়তা বলছি, এই সক্রিয়তা তার মানে কি? সক্রিয়তা বলতে আসলে কি বোঝাচ্ছে? আমার যে এই যে একটা ধাতু আছে, সেই ধাতুটা ইলেকট্রন ত্যাগ করছে, তাই তো? তার মানে ধাতুটা জারিত হচ্ছে, এই জারিত হয়ে সে একটা আয়ন তৈরি করছে। এন্ড এটার জন্য তার কেমন বিভব লাগছে, কার জারিত হওয়ার টেন্ডেন্সি কত বেশি? হ্যাঁ, যে ধাতু বেশি সক্রিয় সে ধাতু জারিত হওয়ার টেন্ডেন্সিও বেশি হবে। তো এই যে এটার উপর ভিত্তি করে হাইড্রোজেনের তুলনায় আমার অন্যান্য ধাতুগুলোর জারিত হওয়ার ক্ষমতা কত বেশি, সেটার উপর ডিপেন্ড করে আমার আরেকটা ছক তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে আমার প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভবের ছক, তাই তো? তাহলে বুঝতেই পারছো যে যে ধাতুগুলো আমার বেশি সক্রিয় সেগুলো এই প্রমাণ জারণ বিভবের ছকে উপরের দিকে থাকবে। তার মানে যার সক্রিয়তা যত বেশি তার জারণ বিভব তত বেশি হবে এবং সে তত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করে দেবে এবং তার জারিত হওয়ার ক্ষমতা তো সবচেয়ে বেশি। আবার এই যে ধাতুগুলোর জারিত হওয়ার ক্ষমতা বেশি তাদের বিজারিত হওয়ার ক্ষমতা কম, তার মানে তারা ইলেকট্রন গ্রহণ করতে চায় না অত সহজে। তো এই জন্য আমার প্রমাণ জারণ বিভবটা হয় পজিটিভ অ্যান্ড এই সব ধাতুর ক্ষেত্রে, অ্যান্ড বিজারণ বিভবটা তখন হয়ে যায় নেগেটিভ। আচ্ছা, আবার এইটা যখন হাইড্রোজেন, আমি প্রথমেই বলছিলাম যে এই ছকটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এটা হাইড্রোজেনের সাথে তুলনা করে এটা তৈরি করা হয়েছে। কাজেই আমরা যদি হাইড্রোজেনকে এখানে আনি তাহলে এই হাইড্রোজেনের প্রমাণ জারণ বিভব এখানে কিন্তু 0, এটার সাথে তুলনা করা হয় বাকিগুলোর। এবং তাহলে বুঝতেই পারছো হাইড্রোজেনের উপরে যারা আছে তাদের জারণ বিভব হবে পজিটিভ কারণ তারা বেশি সক্রিয়, এবং যারা নিচে আছে তাদের জারণ বিভব হবে নেগেটিভ কারণ তারা ইলেকট্রন ওভাবে ছাড়তে চায় না। তারা কি করতে চায়? তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়। যেহেতু তারা ইলেকট্রন গ্রহণ করতে চাইছে তার মানে তাদের প্রমাণ যে বিজারণ বিভবটা আছে সেটা কিন্তু তাদের ক্ষেত্রে আবার পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো, এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট হাইড্রোজেনের উপরে কে কে আছে, উপরে কোন কোন ধাতু রয়েছে, নিচে কোন কোন ধাতু রয়েছে, সেই জিনিসটা যদি আমরা একটু মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা অনেকটাই ইজি হয়ে যায়। তো এবারে চলো পড়ে নেই তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের প্রেক্ষাপট যদি আমি বলি তাহলে তড়িৎ বিশ্লেষণের নামটা থেকে কি বোঝা যায় বলো তো? তড়িৎ বিশ্লেষণ মানে তড়িৎ দ্বারা বিশ্লেষণ। তার মানে এমন আমরা কিছু যৌগ নেব যেগুলোকে আমরা তড়িৎ ব্যবহার করে যেগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি। তার মানে বুঝতেই পারছো তড়িৎ দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারবো কোন ধরনের যৌগকে? আয়নিক যৌগকে, তাই না? তাহলে ম্যাক্সিমাম আয়নিক যৌগকে যেগুলোকে আমরা তড়িৎ প্রয়োগ করে যেগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি, নতুন ধরনের পদার্থে বিশ্লেষণ করতে পারি, সেগুলোকেই বলা হচ্ছে, এই নিয়মটাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তার মানে এই যে তড়িৎ বিশ্লেষণ, এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমার কি থাকবে? তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমার তড়িৎ প্রবাহ বাইরে থেকে দিতে হবে, তাই না? তার মানে এই ধরনের একটা পাত্র যেখানে হচ্ছে আমরা দুটা তড়িৎতার নেব এবং এই তড়িৎতারগুলো একটা হচ্ছে অ্যানোড এবং একটা হচ্ছে ক্যাথোড। এই তড়িৎতার দুটো কি হবে? এই তড়িৎতার দুইটা আবার আমার বাইরের একটা বৈদ্যুতিক উৎসের সাথে কানেক্টেড থাকবে। তার মানে এই যে ধনাত্মক প্রান্ত, ব্যাটারির যে ধনাত্মক প্রান্তের সাথে যেই তড়িৎতারটা আমার যুক্ত আছে এটা ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে, তাহলে এখানে কোন ধরনের আয়ন আকৃষ্ট হবে? এখানে অ্যানায়ন আকৃষ্ট হবে, তাই তো? তাহলে অ্যানায়ন যদি আকৃষ্ট হয় তাহলে এই তড়িৎতারটাকে আমরা বলছি অ্যানোড। আবার ক্যাটায়ন যদি আকৃষ্ট হয়, ক্যাটায়ন কোন প্রান্তে আকৃষ্ট হবে? ক্যাটায়ন আকৃষ্ট হবে এই যে ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটা রয়েছে সেটার সাথে। তাহলে এই যে নেগেটিভ প্রান্তটা যেই তড়িৎদ্বারটার সাথে আমার যুক্ত আছে সেটাকে আমরা বলছি ক্যাথোড, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার মোটামুটি একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই যে এই কোষটা দিয়ে আমরা কি করছি, এবং এই যে এইখানটাতে আমার থাকছে আমার যে তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা আমি নেব, যেটাকে আমরা বিশ্লেষণ করতে চাইছি, সেই পদার্থটা আমার এরকম একটা
তরল হিসেবে এখানে থাকে। তাহলে এই যে টোটাল সব জিনিসপত্র নিয়ে যে কোষটা আমরা তৈরি করলাম, এটা দিয়ে আমরা কি করতে পারছি? এটা দিয়ে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারছি। তাহলে এই কোষটাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য কোষ। আচ্ছা, তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য কোষ দিয়ে আমরা কি করতে পারি? তড়িৎ বিশ্লেষণ করতে পারি। তো চলো দেখি একটা তড়িৎ বিশ্লেষণ কিভাবে করে। আচ্ছা, তো প্রথমেই যদি আমরা দেখি গলিত সোডিয়াম ক্লোরাইড, আমাদের খুবই পরিচিত যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ। চলো এটার বিভিন্ন রকম ভাবে কিভাবে তড়িৎ বিশ্লেষণ করা যায় সেটা আমরা দেখে নিই। আচ্ছা, তাহলে ধরো সোডিয়াম ক্লোরাইড আমরা নিয়েছি, এখানে বলেছি কিন্তু আমি গলিত সোডিয়াম ক্লোরাইড, তার মানে এখানে কিন্তু পানি থাকবে না। এখানে যে তরলটা আমরা পাবো সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকেই তার গলনাঙ্কে নিয়ে গিয়ে যে বিগলিত রূপটা আমরা পাবো সেটাকেই আমরা এখানে ব্যবহার করছি। আচ্ছা, তাহলে এই যে আমি একটা যদি তড়িৎ কোষ, এই তড়িৎ বিশ্লেষ্য একটা কোষ এখানে বানানোর চেষ্টা করি, যেখানে আমরা কি নিব, যেখানে আমরা দুটো তড়িৎদ্বার নিচ্ছি এবং এই তড়িৎদ্বার দুটো একটা ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে। এবং এই যে এখানে তরলটা আমরা কি নেব, তরলটা আমরা নিচ্ছি গলিত সোডিয়াম ক্লোরাইড, তাই তো? তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড যখন গলে যাচ্ছে, এই জায়গাটাতে আমার কি কি ধরনের কি কি আয়ন পাবো? আমরা জানি সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা পাচ্ছি, এটা আমরা সবাই জানি, সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা পাচ্ছি সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন। তাহলে বুঝতেই পারছো এখানে ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস এবং অ্যানায়ন আছে ক্লোরিন মাইনাস। তাহলে এই যে আমার ধনাত্মক প্রান্ত, ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা রয়েছে, যে এটাকে আমরা কি বলেছি? এটাকে আমরা বলেছি অ্যানোড। এই অ্যানোডের দিকে আমার এখানে যে সোডিয়াম প্লাসটা ছিল এবং ক্লোরিন মাইনাসটা ছিল, এই দুটোর মধ্যে কোনটা যাবে? এই ক্লোরিন মাইনাসটা এখানে গিয়ে জমা হবে, আর এই যে সোডিয়াম প্লাসটা এটা এই তড়িৎদ্বারটাতে জমা হবে। তাহলে এই যে এই তার মানে এই যে আমার অ্যানোডটা রয়েছে, এই অ্যানোডটার চারদিকে কি হবে? এখানে আমরা ক্লোরিন যে গ্যাস আকারে থাকে, এই ক্লোরিন গ্যাসের বুদবুদ আমরা এখানে দেখতে পাবো। আর অ্যানোডের ক্ষেত্রে কি, আর ক্যাথোডের ক্ষেত্রে কি হবে? ক্যাথোডের ক্ষেত্রে যেহেতু সোডিয়াম ধাতু জমা হয়েছে, তাহলে এই ক্যাথোডটা ধীরে ধীরে পুরো হতে থাকবে এবং এর গায়ে সোডিয়াম ধাতু হিসেবে জমা হবে। আমরা যদি বিক্রিয়াগুলো দেখি, তাহলে এই যে আমার ক্লোরাইড আয়নটা রয়েছে, এই ক্লোরাইড আয়ন কি করছে? ক্লোরাইড আয়নে একটা ইলেকট্রন বেশি আছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে। তো ক্লোরিন পরমাণু কি একা একা থাকতে পারে? ক্লোরিন তো একা থাকতে পারে না। তখন সে কি করবে? এই দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন গ্যাস তৈরি করবে এবং সেই গ্যাসের বুদবুদগুলোই কিন্তু আমরা এই অ্যানোড তড়িৎদ্বারটাতে দেখতে পাই। আচ্ছা, আবার এদিকে ক্যাটায়নের ক্যাথোড তড়িৎদ্বারে কি হয়? তাহলে এই যে দেখো, এটা আমার অ্যানোড তড়িৎদ্বারে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ইলেকট্রন যেহেতু ছেড়ে দিচ্ছে এখানে, তার মানে এখানে কি হচ্ছে? এখানে আমার জারণ হচ্ছে। তার মানে অ্যানোডে আমার হয় কি? অ্যানোডে হচ্ছে জারণ, আবার ক্যাথোডে আমি এই যে সোডিয়াম প্লাস আয়নটা রয়েছে, এই সোডিয়াম প্লাস আয়নটা যে ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে এই যে সে সোডিয়াম ধাতুতে পরিণত হচ্ছে, এই সোডিয়াম ধাতু হিসেবে সে এই তড়িৎদ্বারটির গায়ে জমা হতে থাকবে। তাহলে এই যে অ্যানোডে আমার জারণ হচ্ছে এবং ক্যাথোডে বিজারণ হচ্ছে, এই জিনিসটা আমার একটা কিন্তু বেসিক রুল, যে অ্যানোডে সবসময় জারণ হয় এবং ক্যাথোডে বিজারণ হয়। আচ্ছা, তাহলে এটা গেল আমার গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। যদি আমি এখন পানি দিয়ে দ্রবণ তৈরি করি সোডিয়াম ক্লোরাইডের, তাহলে সেটার বিশ্লেষণ কেমন হবে? তাহলে দেখো, এবারে আমরা চলে যাই যে জলীয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা কিরকম হবে। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমরা যখন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তৈরি করছি, তখন কি হচ্ছে? আমার সোডিয়াম ক্লোরাইড তো আছে এখানে, সোডিয়াম ক্লোরাইড এখানে কি হয়ে যাচ্ছে? সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে এবং ক্লোরিন মাইনাস হয়ে যাচ্ছে। আবার এই যে আমি পানি নিয়েছিলাম, তাই না? এই পানির জন্য কি হচ্ছে? এই পানিটা আবার আমার H প্লাস এবং OH মাইনাসে পরিণত হচ্ছে। তাহলে এখানে দুইটা ক্যাটায়ন আছে, দুইটা অ্যানায়ন আছে। তাহলে আমরা যে এই সক্রিয়তা, অ্যানায়নের সক্রিয়তা সিরিজ পড়েছিলাম, সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে ক্লোরিনের সক্রিয়তা কিন্তু হাইড্রোক্সিলের চেয়ে বেশি। সেই কারণে আমার অ্যানোডে এই ক্লোরিনটা গিয়ে, তাহলে অ্যানোড বিক্রিয়াটা আমার কি হবে? অ্যানোড বিক্রিয়ায় আমি দেখতে পাবো যে এই যে আমার ক্লোরাইড আয়নটা আছে, এই ক্লোরাইড আয়নটা একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে এবং এই ধরনের দুইটা ক্লোরাইড আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হলো। আবার ক্যাথোডে কি হবে?
ক্যাথোডে এই যে আমার হাইড্রোজেনটা ছিল, এই হাইড্রোজেনটা গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে এই যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে। আবার এভাবে দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। আর এই যে সোডিয়ামটা ছিল, সোডিয়াম তখন করবে কি, এই সোডিয়াম এবং এই হাইড্রোক্সিল আয়ন মিলে আমার এখানে তো তৈরি করছে সোডিয়াম প্লাস 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 হাইড্রোক্সিল আয়ন, এই দুইটা মিলে আমার তৈরি করছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে বুঝতেই পারছো আমার এই যে জলীয় সোডিয়াম ক্লোরাইডের যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি তখন আমরা কি কি পাচ্ছি, আমরা অ্যানোডে পাচ্ছি ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস, এবং এটার একটা বাই প্রোডাক্ট হিসেবে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এবার ঝটপট পরের প্রশ্নটা উত্তর দিয়ে নিই। ঢাকা ইউনিভার্সিটি 2015-16 সালে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে নিচের কোনটি উৎপন্ন হয় না, তাই তো? তাহলে আমরা একটু আগে যে বিশ্লেষণ এবং বিশ্লেষণ করে দেখলাম, যে বিক্রিয়াগুলো দেখলাম, সেখানে আমরা দেখেছি আমাদের জলীয় দ্রবণের বিশ্লেষণের ক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন হয়, ক্লোরিন উৎপন্ন হয়, আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। দেখো তাহলে এই যে দেখো সোডিয়াম, এখানে কি কি অপশন আছে, এখানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, তিনটাকেই কিন্তু আমরা উৎপন্ন হতে দেখেছি। উৎপন্ন হয় নাকি সোডিয়াম। মনে রাখবে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় সোডিয়াম উৎপন্ন হচ্ছে না, কিন্তু আমরা যখন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করছি তখন কিন্তু এই সোডিয়ামটা উৎপন্ন হচ্ছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো সোডিয়াম। নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলেছে, নেক্সটে আমরা এখন কস্টিক সোডা উৎপন্ন করব। তার মানে কস্টিক সোডা কি, কস্টিক সোডা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি কি কাজে লাগে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের টয়লেট ক্লিনারের কাজে লাগে, তাই না? তো ওই টয়লেট ক্লিনারের যে শিল্প উৎপাদন, সেই ক্ষেত্রে এই সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরির বিক্রিয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে এই সোডিয়াম, আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে চাই, তার মানে আমাদের এই ক্ষেত্রে একটা বিশেষ স্টেপ নেওয়া লাগবে। সেটা হচ্ছে আমরা যে তড়িৎদ্বার দুটো ব্যবহার করব সেটাকে হতে হবে মার্কারি তড়িৎদ্বার। ঠিক আছে, তাহলে এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা অবশ্যই কি ইউজ করব, আমরা হচ্ছে মার্কারি তড়িৎদ্বার ইউজ করব। তাহলে চলো একটু বিক্রিয়াগুলো দেখে নিই। মার্কারি তড়িৎদ্বার আমরা ইউজ করলাম, এরপর আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা বিক্রিয়া দেখে নিই। তাহলে কি ধরনের বিক্রিয়া হবে, আমার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে দেখতেই পাচ্ছি আমরা কি হবে, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। হ্যাঁ, তাহলে আমার বিক্রিয়াটা কি ধরনের হবে, অ্যানোডের বিক্রিয়া যদি আমরা দেখি, অ্যানোডে বরাবরের মতো জারণ হবে, এবং জারণটা কি হবে, এই যে ক্লোরাইড আয়নটা সে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে, তাই তো? তাহলে ইলেকট্রন ত্যাগ করে সে ক্লোরিন গ্যাসে পরিণত হলো। আর এই যে সোডিয়াম প্লাস রয়েছে, এই সোডিয়াম প্লাস আর মার্কারি, এবং এইটা একটা ইলেকট্রন গ্রহণ করে এইটা তৈরি করবে সোডিয়াম অ্যামালগাম। এই যে সোডিয়াম এবং মার্কারি যে যৌগটা, এটাকে আমরা বলছি সোডিয়াম অ্যামালগাম। ঠিক আছে, তাহলে এই সোডিয়াম অ্যামালগাম আবার দ্রবণে যে পানি ছিল সেই পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যামালগাম এবং পানি, এই দুটো মিলে তৈরি হয়ে যাবে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস মার্কারি প্লাস হাইড্রোজেন। তাহলে এই যে আমরা এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড পেলাম, এটাই কিন্তু আমরা বিভিন্ন শিল্পক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তাহলে শিল্পক্ষেত্রে তৈরিতে কস্টিক সোডা উৎপাদনের যে রাসায়নিক বিক্রিয়া, এটা মোটামুটি এরকম, যেখানে আমরা এই মার্কারি তড়িৎদ্বার ব্যবহার করে সোডিয়াম হাইড্রোক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করতে পারছি, এবং সেখান থেকে আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলেছে, এই যে আমাদের তড়িৎ বিশ্লেষণে বিভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন হচ্ছে, তাই না? যে আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণে এক ধরনের পদার্থ উৎপন্ন হচ্ছে, জলীয় দ্রবণে আরেক ধরনের পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে কখন কোন ধরনের পদার্থ উৎপন্ন হয় অ্যানোডে এবং ক্যাথোডে, সেটা একটা ছকে সাজিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। কারণ এই জায়গাগুলো অনেক সময় প্রশ্নের উত্তর লিখতে আমাদের কনফিউজ করে, যে আসলে গলিত দ্রবণ, এবং এই প্রশ্নগুলোর উত্তর করার সময় একটু সাবধান থাকতে হবে, কারণ অনেক সময় ওই একটা ওয়ার্ড গলিত দ্রবণ এবং জলীয় দ্রবণ, হ্যাঁ,
তো এই একটা ওয়ার্ডের জন্য কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে যায়। যেমন একটু আগে ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্নটা দেখালাম তোমাদের আমি, সেখানে কিন্তু এই ঘটনাই ঘটেছে। জাস্ট ওই জলীয় ওয়ার্ডটা যদি কেউ খেয়াল না করে তাহলে কিন্তু তার উত্তরটা ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে পরে বলেছে কি, পরে এই যে আমি তড়িৎ বিশ্লেষণ শিখলাম, এই তড়িৎ বিশ্লেষণ আমরা কি কাজে লাগাতে পারি, এই তড়িৎ বিশ্লেষণের প্রয়োগগুলো কি কি আসলে। তাহলে এইটার প্রথমেই যে খুবই পরিচিত আমাদের প্রয়োগ সেটা হচ্ছে তড়িৎ প্রলেপন। প্রলেপন কি? প্রলেপন হচ্ছে নাম থেকে বুঝতে পারছি একটা প্রলেপ দেয়া, তাই না? তার মানে আমরা যখন একটা ধাতুর উপরে, তোমরা অনেকে হয়তো নাম শুনেছো গ্যালভানাইজিং, তার মানে একটা ধাতুর উপর যখন জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, একটা আস্তরণ দেওয়া হয়, সেটাকে বলা হয় গ্যালভানাইজিং। এবং এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণের একটা বিস্তৃত প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করে এটা খুবই প্রচলিত একটা উপায়, যেখানে আমরা এই একটা ধাতুর উপর আরেকটা ধাতুর প্রলেপ দিতে পারি। যেমন ধরো আমরা অনেকেই দেখেছি যে লোহায় খুব সহজে মরিচা পড়ে যায়, তাই না? তো এই লোহার উপরে যদি আমরা সামহাও জিঙ্কের একটা আস্তরণ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সেখানে হচ্ছে আর এই মরিচা টরিচা পড়বে না। তো তড়িৎ প্রলেপনের ক্ষেত্রে কি করা হয়, এবং অনেক কিছুরই চাকচিক্য, আমাদের যে সব অ্যাটেন্সিলস রয়েছে সেগুলো চাকচিক্য বাড়ানোর জন্য, বা আমরা যেসব ব্যবহার করি, আমাদের ব্যবহার্য অনেক জিনিসের চাকচিক্য বাড়ানোর জন্য অনেক সময় নিকেল, ক্রোমিয়াম এসব ধাতুর প্রলেপন দেওয়া হয়। তো সেক্ষেত্রে কি করা হয়, তো তোমরা তড়িৎ বিশ্লেষণে দেখেছো যে আমরা যখন একটা ধাতুর লবণের তড়িৎ বিশ্লেষণ করছি, তখন সেটার যে ধাতুটা রয়েছে সেটা আমার ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, তাই তো? তাহলে এই যে আমি যেই ধাতুটার উপরে আস্তরণ দিতে চাচ্ছি সেটাকে যদি এই ক্যাথোডে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই দ্রবণে এখানে নিকেলের একটা লবণ দিয়েছি আমি, তো নিকেল সালফেট দিয়েছি, তো এখানে নিকেল 2+ আয়নটা রয়েছে এবং সালফেট 2- আয়নটাও রয়েছে। তাহলে এই যে এই ধাতুটার উপরে যদি আমি নিকেলের আস্তরণ দিতে চাই, তখন আমি কি করব, এই ধাতুটাকে আমি এই ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব। তখন এই যে নিকেল 2+ যে আয়নটা রয়েছে, এই নিকেল 2+ আয়নটা গিয়ে এখানে জমা হবে, ফলে এই ধাতুর উপরে একটা আস্তরণ তৈরি হবে, যেটাই কিন্তু আমার এই ধাতুটার চাকচিক্যটা বাড়িয়ে দেবে। তার মানে বুঝতেই পারছো যে তোমাকে যে কোনো লবণ দেখে যেই ধাতুর তুমি প্রলেপ দিতে চাও, সেই ধাতুর লবণকে নিতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে, এবং যে ধাতুর উপরে তুমি আস্তরণ দিতে চাও বা প্রলেপ দিতে চাও, সেই ধাতুটাকে আমার ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। তাহলেই আমরা কিন্তু একটা ধাতুর উপর আরেকটা ধাতুর তড়িৎ প্রলেপন দিতে পারছি। সেটা কিসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। আচ্ছা, এবারে তড়িৎ বিশ্লেষণের আরেকটা প্রয়োগ দেখে নিই, সেটা কি? ধাতুর বিশুদ্ধতা নির্ণয় এবং ধাতু নিষ্কাশন। তার মানে এই যে আমাদের আশেপাশে অনেক ধাতু রয়েছে, এই ধাতুগুলো বিশুদ্ধ কিনা এই জিনিসগুলো আমরা পরীক্ষাও কিন্তু করতে পারি এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। সেটা কিভাবে? ধরো তুমি তোমার কাছে একটা ভেজালযুক্ত একটা কপারের দণ্ড আছে আর একটা বিশুদ্ধ দণ্ড আছে। তাহলে ওই ভেজাল দণ্ডটার মধ্যে কতটুকু বিশুদ্ধ ছিল, সেই বিশুদ্ধ কপারটুকু তোমাকে বের করে আনতে হবে। তার জন্য তুমি কি করবে? তার জন্য এই যে তোমার অ্যানোড তড়িৎদ্বারটা রয়েছে না, অ্যানোডে আমি দিব, অ্যানোড তড়িৎদ্বারে অ্যানোড হিসেবে আমি ব্যবহার করব এখানে ভেজালযুক্ত যে কপার দণ্ডটা আমার রয়েছে, সেই ভেজাল কপার দণ্ডটা আমি অ্যানোডে ব্যবহার করব, আর ক্যাথোডে ব্যবহার করব বিশুদ্ধ কপার দণ্ডটা। তাহলে কি হবে দেখো, আমরা যদি এখন একটু বিক্রিয়াগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখো আমি বলেছি অ্যানোডে আমরা ভেজাল কপার ব্যবহার করছি, তাহলে অ্যানোডের বিক্রিয়াটা আর দ্রবণটাকে নিচ্ছি, দ্রবণ নিব কপার সালফেট। তাহলে কপার সালফেটের দ্রবণে আমি কি ধরনের আয়ন পাবো? একটা হচ্ছে কপার 2+ আয়ন পাচ্ছি, আরেকটা সালফেট 2- আয়ন পাচ্ছি। আচ্ছা, তারপরে আমি যখন অ্যানোডের বিক্রিয়া দেখতে যাচ্ছি, অ্যানোডে কি ধরনের বিক্রিয়া হয়? অ্যানোডে হচ্ছে জারণ বিক্রিয়া হবে, তাই না? তাহলে এই অ্যানোডের যে জারণ বিক্রিয়াটা আমরা যদি এখন দেখি, তাহলে আমি কি দেখব? এই যে আমার কপার যে ভেজালযুক্ত যে কপার আয়নটা ছিল, কপার দণ্ডটা ছিল, সেটা 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কি হচ্ছে? কপার 2+ আয়নে পরিণত হচ্ছে। আবার এই ক্যাথোড তড়িৎদ্বারে কি হচ্ছে? ক্যাথোড তড়িৎদ্বারে আমার বিজারণ বিক্রিয়া হবে। তার কাজে বিজারণ বিক্রিয়াটা যদি আমি এখন দেখি, বিজারণের ক্ষেত্রে
আমার কপার 2+ এই যে বিশুদ্ধ কপার যে আয়নগুলো রয়েছে, এই বিশুদ্ধ কপার আয়নগুলো আবার 2টা করে ইলেকট্রন গ্রহণ করে করে কপার ধাতু হিসেবে এই তড়িৎদ্বারটাতে জমা হবে। তার মানে বুঝতেই পারছো এই যে গোটা প্রক্রিয়াটার মধ্যে যতগুলো আমার বিশুদ্ধ কপার পরমাণু থাকবে বা বিশুদ্ধ কপার আয়ন থাকবে, তারা সবাই 2টা করে ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ কপার পরমাণুতে পরিণত হয়ে ওই যে বিশুদ্ধ আমি দণ্ডটা দিয়েছিলাম সেখানে জমা হবে। তার মানে আমার ধীরে ধীরে অ্যানোডটা ক্ষয় হতে থাকবে এবং আমার যে বিশুদ্ধ কপারের যে পুরো দণ্ডটা ছিল সেটা ধীরে ধীরে পুরো হতে থাকবে। আচ্ছা, তো এই হলো আমার মোটামুটি প্রক্রিয়া, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ভেজাল যুক্ত কোনো ধাতব দণ্ড থেকে বিশুদ্ধ দণ্ডটাকে তুলে আনতে পারি। আবার কি ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন তো তোমরা বুঝতেই পারছো যে কোনো আকরিক বা কোনো লবণের তড়িৎ বিশ্লেষণ করলেই আমরা যেহেতু একটা ধাতু পাচ্ছি, আমরা যদি এই যে সোডিয়াম ক্লোরাইডের কথাই বলি, এই সোডিয়াম ক্লোরাইডের যে গলিত দ্রবণের যে তড়িৎ বিশ্লেষণটা দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম এই যে সোডিয়াম প্লাস আয়নটা কি করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছিল, তাই না? তার মানে এইরকম যে এইখান থেকে আমরা এরকম গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি, সোডিয়াম ধাতুটাকে পাচ্ছি। কাজেই আমরা যদি কোনো লবণ থেকে বা কোথাও থেকে ধাতুটাকে উদ্ধার করতে চাই বা কোনো আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ একটা খুব কার্যকরী প্রক্রিয়া। এমনকি তোমরা হয়তো পড়ে থাকবে যে ধাতুর আকরিক থেকে যেসব সক্রিয় ধাতু রয়েছে সেগুলোর আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, আকরিক থেকে নিষ্কাশনের ক্ষেত্রে কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটিকেই ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এইগুলো গেল মোটামুটি আমার তড়িৎ বিশ্লেষণ কোষের যেই বিক্রিয়া ছিল বা তড়িৎ বিশ্লেষণের যে প্রয়োগগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি দেখে ফেললাম। তাহলে এবার নেক্সট প্রশ্নটার উত্তর দিয়ে ফেলি। কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে যে বিক্রিয়া ঘটে, তার মানে একটু আগে আমি তোমাদেরকে যে বিক্রিয়াটা বা যেই তড়িৎ বিশ্লেষণটা দেখালাম এই ঢাকা ইউনিভার্সিটি 2009-10 সালে, কিন্তু সেখান থেকেই প্রশ্নটা চলে এসেছে। তাহলে তোমরা নিশ্চয়ই যদি ভালো করে খেয়াল করে থাকো বুঝতেই পারছো যে অ্যানোডের ক্ষেত্রে কি করেছিলাম আমরা, অ্যানোডের ক্ষেত্রে আমার জারণ হয়েছিল, তাই না? তার মানে ওই যে আমি ভেজালযুক্ত যে কপার দণ্ডটা দিয়েছিলাম, সেই ভেজালযুক্ত কপার দণ্ডটা থেকে আমার 2টা ইলেকট্রন ত্যাগ করে সেটা কপার 2+ পরিণত হয়েছিল। তার মানে এই যে বিতে, অপশন বিতে আমরা যেই উত্তরটা দেখতে পাচ্ছি সেটাই হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা, তো তড়িৎ বিশ্লেষণ নিয়ে মোটামুটি আলোচনা শেষ হলো। এবারে চলো দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তড়িৎদ্বারে কিছু পদার্থ জমা হচ্ছে, তাই না? তো এই কতটুকু পরিমাণে জমা হবে এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো? এই বিষয়টা আমরা যে সূত্র থেকে বুঝতে পারি সেটা হচ্ছে এই যে W সমানুপাতিক Q, অর্থাৎ এটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডের আবিষ্কৃত সূত্র, এটা হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডের প্রথম সূত্র, তাই তো? তাহলে বিজ্ঞানী ফ্যারাডের সূত্র অনুযায়ী কি বলেছে, এই যে W, এই W কি, এই W হচ্ছে পদার্থের পরিমাণ, তাই না? তাহলে এই যে কিছু পরিমাণ আমরা একটা চার্জ প্রয়োগ করছি, সেই চার্জ প্রয়োগ করার ফলে বা বিদ্যুৎ প্রয়োগ করছি, সেই তড়িৎ প্রবাহের ফলে আমার তড়িৎদ্বারে কিছু পরিমাণ পদার্থ জমা হচ্ছে এবং সেই জমা হওয়া পদার্থটা কি, সেই জমা হওয়া পদার্থটা হচ্ছে এই যে এই চার্জ, যে পরিমাণ চার্জ আমি প্রবাহিত করলাম সেই চার্জেরই সমানুপাতিক। তাহলে এখানে যদি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করি তাহলে আমি এখানে কি লিখতে পারি, W = ZQ। আবার আমরা পড়েছি যে এই যে আমার চার্জের পরিমাণ, এই চার্জের পরিমাণ ইকুয়াল টু কি, IT, তাই না? I কি, I হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ এবং T হচ্ছে কত সময় ধরে চার্জ পরিবহন হচ্ছে সেই সময়টুকু। তার মানে এই W = আমরা এখানে ZIT লিখতেই পারি। এই জেডটা কি, এই জেডটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা কিরকম আমরা জানি, এই জেডটা হচ্ছে আমরা যদি এই 1 মোল পরিমাণ পদার্থ উপরে নিই তাহলে এটা মেইনলি হচ্ছে তোমার 1 মোল এই 1 অ্যাম্পিয়ার তড়িৎ মানে 96,500 ফ্যারাড তড়িৎ প্রবাহের ফলে আমার যে পরিমাণ পদার্থ জমা হচ্ছে সেইটুকুকে আমরা বলছি এই জেড, তাই তো? তাহলে এইটার ক্ষেত্রে আমি কি লিখবো, যোজনী Z = আমার ওই মৌলটার যোজনী × 96500। তাহলে
এই হচ্ছে আমার মোটামুটি সূত্র। তাহলে এখান থেকে দেখি আমরা কি ধরনের, আবার এটা হচ্ছে তোমার প্রথম সূত্র, এরপরে আসছি আমরা দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রে কি বলেছে, এই যে ভিন্ন ভিন্ন তড়িৎ দ্বারা একই পরিমাণ চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ ভর জমা হয় তা তড়িৎ বিশ্লেষণে নিজ নিজ যোজনীর সাথে সম্পর্কযুক্ত। তার মানে দেখো, এই যে আমার যে কপার আয়ন রয়েছে, এই যে কপার আয়নের ক্ষেত্রে কি হচ্ছে, কপার 2+, তাই না? কপারের যোজনী এখানে 2, এর ক্ষেত্রে আমার 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 ফ্যারাড। এখন এখানে দুইটা ইলেকট্রন লাগছে, তার মানে এই যে এই 1 মোল পরিমাণ কপার জমা হতে আমার 2টা ইলেকট্রনের চার্জ লাগছে। তার মানে কি এটা যোজনীর সাথে তার সম্পর্কযুক্ত হচ্ছে না? আবার সোডিয়ামের ক্ষেত্রে সেম জিনিসটা কি হচ্ছে, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমার মাত্র একটা ইলেকট্রনেই কিন্তু এটা জমা হয়ে যাচ্ছে, তার 1 মোল পরিমাণ জমা হচ্ছে। তাহলে এই যে পরিমাণ ভর জমা হয় সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে তার যোজনীর সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, তো এখান থেকে কি ধরনের ম্যাথ আসে বা কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা দেখে নিই। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ কত? তার মানে এই যে 1 ফ্যারাড, তার মানে বুঝতেই পারছো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমার বিক্রিয়াটা হয় সোডিয়াম প্লাস 1 ইলেকট্রন, এখান থেকে আমার 1 মোল সোডিয়াম জমা হয়, তাই তো? তাহলে এই যে একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ আমরা দেখেছি একটা ইলেকট্রনের চার্জ ইকুয়াল টু 1 ফ্যারাড, তাই তো? তাহলে এই যে একটা ইলেকট্রনের যে চার্জ, এই 1 ফ্যারাড তড়িৎ জমা হলে আমার কি হচ্ছে, 1 মোল পরিমাণ সোডিয়াম জমা হচ্ছে। তাহলে 1 মোল পরিমাণ সোডিয়াম যদি এখানে জমা হয়, তাহলে 1 মোল পরিমাণ সোডিয়ামের ভর কত, 23 গ্রাম। তার মানে এই যে 1 মোল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি 1 ফ্যারাড তড়িৎ চালনা করা হয়, তাহলে আমার কতটুকু সোডিয়াম জমা হবে, এই যে 23 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলেছে, নেক্সটে বলেছে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে, কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে, তাই না? তার মানে এই যে আমরা একটু আগে সূত্র দেখলাম, W ইজ ইকুয়াল টু কি, ZIT। এই Z ইকুয়াল টু কি, Z ইকুয়াল টু আমি দেখেছি যে উপরে আমার 1 মোল পরিমাণ কপারের ভর, তার মানে 63.5, তাই তো? কপারের 1 মোলের আণবিক ভর হচ্ছে 63.5, অ্যান্ড এটার কপারের যোজনী 2, এটার সাথে আমি 96500 গুণ করছি। আচ্ছা, আই এর মান কত এখানে, 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো যেহেতু এখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, তো এই ক্ষেত্রে কিছু টেকনিক ইউজ করা যায়। যেমন আমরা যদি এই জিনিসটা মনে রাখি যে আমার এক মোল 1 ঘন্টা তড়িৎ প্রবাহ করব এবং 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করব। এই 1 অ্যাম্পিয়ার 1 ঘন্টা ধরে চালানোর ফলে আমার কি পরিমাণ তড়িৎ জমা হচ্ছে কপারের ক্ষেত্রে, সেটা যদি আমরা মনে রাখি, তাহলে সেটার সাথে আমরা তুলনা করে ওই যে ঐকিক নিয়মের অঙ্কগুলো করতাম না আগে, তো ওই ঐকিক নিয়মের অঙ্কগুলো করার মতো করে আমরা যদি তুলনা করে করি, তাহলে এগুলো করা আমাদের জন্য ইজিয়ার হয়। আচ্ছা, তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে কপারের ক্ষেত্রে 1 ঘন্টা 1 অ্যাম্পিয়ার চললে আমার কি পরিমাণ তড়িৎ জমা হবে, 1 ঘন্টা মানে আমার 3600 সেকেন্ড ইন্টু 1 অ্যাম্পিয়ার, তাই তো? এটা যদি ক্যালকুলেট করো তাহলে এইটা হচ্ছে আমার 1.18 গ্রাম হয়, তাই তো? 1.18 গ্রাম, বা এটাকে আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি যে 1.2 গ্রাম, রাইট? আচ্ছা, তার মানে এই যে দেখো, তোমরা যদি প্রশ্নগুলো ভালো করে একটু ঘেটে দেখো, তাহলে দেখবে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই কিছু নির্দিষ্ট পদার্থই আসে, মানে নির্দিষ্ট কিছু ধাতুই আসে। ধরো কপার অনেক বেশি আছে, তো এরকম কপার জিঙ্ক যেগুলো আছে, যেগুলো প্রায়শই এসে থাকে, সেগুলোর এইরকম এই ক্যালকুলেশনটা যদি আমরা করে রাখি আগে থেকেই, তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলের জন্য অনেকটাই প্রস্তুত হয়ে যাব। দেন এইখান থেকে তারপরে আমরা তুলনা করে পরের ম্যাথগুলো করতে পারি, তাই তো? তাহলে দেখো, আমরা যদি এটাকে 1.2 গ্রাম ধরি, এরপরে আমার কি বলেছে, এটা আমার 1 অ্যাম্পিয়ার তড়িতের জন্য, রাইট? তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িতের জন্য আমাকে দিয়েছে কত, 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ। তার মানে এই জিনিসটা আমার অর্ধেক হয়ে যাবে। এটা যদি আমার অর্ধেক হয়ে যায় তাহলে কত হবে, 0.6 গ্রাম, তাই না? আচ্ছা, এখন এইটা কতক্ষণে, এইটা আমি ধরেছিলাম 60 মিনিটে, তাই না?
এটা আমি ধরেছিলাম 60 মিনিটে, তার মানে 1 ঘন্টায় ধরেছিলাম। এই যে এখানে 1 ঘন্টা সময় নিয়েছিলাম। তাহলে এই যে এটা আমি 60 মিনিটে ধরেছিলাম, কিন্তু আমাকে কি 60 মিনিট, কোশ্চেনে কি 60 মিনিট দিয়েছে? কোশ্চেনে দিয়েছে 10 মিনিট। 10 মিনিট মানে কত? 60 মিনিটের 6 ভাগের 1 ভাগ। তার মানে 60 মিনিটে যে পদার্থটা জমা হয় 0.6 গ্রাম, এটাকে যদি আমি 6 ভাগের 1 ভাগ করলে এটা কি হয়ে যাবে? 6 ভাগের 1 ভাগ করলে আমার 0.6কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে 0.1 হয়। তার মানে এটা আমি যেহেতু 1.18 গ্রামটাকে 1.2 গ্রাম ধরে নিয়েছিলাম, তার মানে 0.1 এর কিছু কম আমরা উত্তর পাবো, তাই তো? তাহলে আমরা দেখে নিই অপশন যেগুলো দিয়েছে সেগুলোতে 0.1 এর সবচেয়ে কাছাকাছি মান কোনটা আছে। সবচেয়ে কাছাকাছি মান আছে অপশন এ। তার মানে আমার সঠিক উত্তর হবে 0.0987 গ্রাম। ঠিক আছে, এই তো গেল আমাদের কতটুকু পদার্থ জমা হবে এই বিষয়ে কথা। এরপরে আমরা আসি আরেকটা নতুন টপিকে, সেটা কি? তড়িৎ রাসায়নিক কোষ। এতক্ষণ আমরা কোন ধরনের কোষ নিয়ে পড়াশোনা করেছিলাম? এতক্ষণ আমরা যে কোষ নিয়ে পড়াশোনা করছিলাম সেটা ছিল তড়িৎ বিশ্লেষণ কোষ। আর এখন যেটা পড়ছি সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা কি করেছিলাম বলো? তড়িৎ দ্বারা একটা পদার্থকে বিশ্লেষিত করেছিলাম, তাই না? তাহলে এই যে এখন আমরা যে তড়িৎ রাসায়নিক কোষটা ইউজ করব, সেটাতে আমরা আসলে এই যে বিভিন্ন দুইটা যৌগ বা দুইটা পদার্থ ব্যবহার করে আমরা তড়িৎ উৎপন্ন করব। তার মানে রাসায়নিক প্রক্রিয়া থেকে বিদ্যুৎ উৎপন্ন করছি, এই প্রক্রিয়াটার নাম, এই প্রক্রিয়াটা যেই কোষ দিয়ে আমরা করছি সেটাকেই আমরা বলছি তড়িৎ রাসায়নিক কোষ। আর তড়িৎ বিশ্লেষণ কোষে কি করেছি? বিদ্যুৎকে ব্যবহার করে বা তড়িৎ প্রবাহকে ব্যবহার করে আমরা একটা পদার্থ, নতুন এক ধরনের পদার্থ ছিল আমার সোডিয়াম ক্লোরাইড ছিল, সেই সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে আমরা সোডিয়াম এবং ক্লোরিন গ্যাসে পরিণত করেছি, তাই না? তার মানে একটাতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে, আরেকটাতে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তাহলে এবারে তড়িৎ রাসায়নিক কোষের ব্যবহারগুলো একটু আমরা দেখে নিই। তড়িৎ রাসায়নিক কোষের গঠনটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে একটা তড়িৎ রাসায়নিক কোষ আমি এঁকে দেখিয়েছি, তাই না? এটাতে কি করা হয়? এটাতে এই যে দুইটা তড়িৎদ্বার আছে, তাই না? একটা তড়িৎদ্বারের নাম অ্যানোড, একটা তড়িৎদ্বারের নাম ক্যাথোড। তাহলে আমি এই অ্যানোড ক্যাথোড কিভাবে নির্ধারণ হয়? আমি বলেছি অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয় আর ক্যাথোডে বিজারণ হয়। তার মানে যে তড়িৎদ্বারটাতে আমার জারণ হবে সেই তড়িৎদ্বারটা অ্যানোড, আর যে তড়িৎদ্বারে বিজারণ হবে সেই তড়িৎদ্বারটা ক্যাথোড। আচ্ছা, তাহলে জারণ দুইটাই যেহেতু ধাতব তড়িৎদ্বার, সেক্ষেত্রে আমার জারণ কোন ধরনের তড়িৎদ্বারে হবে বলো? যেই ধাতুটা আমার অধিক সক্রিয় সেটাতে আমার জারণ হবে। তার মানে এই যে আমি এখানে যদি অ্যানোড দিই, আর এখানে যদি ক্যাথোড দিই, এই প্রচলিত নিয়ম অনুযায়ী বাম দিকে হচ্ছে অ্যানোড লেখা হয় এবং ডান দিকে ক্যাথোড লেখা হয়, ঠিক আছে? তো এইটাকে যদি আমি অ্যানোড দিই, এখানে আমার কি হবে? এখানে একটা সক্রিয় ধাতু হবে আর এখানে একটা অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু হবে, তাই না? তাহলে ধরো আমরা এখানে জিঙ্ক দিলাম, এখানে যদি আমরা জিঙ্ক দিই আর এখানে, তাহলে এর চেয়ে কম সক্রিয় কোনো ধাতু দিতে হবে। কোন ধাতু দেবো? ধরো কপার দিচ্ছি, তাই তো? আচ্ছা, তাহলে এই জিঙ্ক এবং কপার, জিঙ্কের আর এই আয়নটা এইখানে, এই যে তরল পদার্থ, এই যে তড়িৎদ্বারটা যে তরলে ডুবানো আছে, সেখানে কি ধরনের পদার্থ আমরা নেব? এখানে ওই যে ধাতুটা আমরা ইউজ করেছি সেই ধাতুরই একটা লবণ নেব, ধরো জিঙ্ক সালফেট নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি নেব? এখানে নেব কপার সালফেট। আচ্ছা, এখানে আমরা কপার সালফেট নিচ্ছি, ঠিক আছে? তো এখন বিক্রিয়াটা কি ধরনের হবে? তো এই যে বুঝতেই পারছো, জিঙ্ক কি করবে? অ্যানোড, যেহেতু অ্যানোডে আমার এখানে জারণ হবে, তার মানে এখানে যদি আমি লিখি, এই যে আমার এখানে জিঙ্ক কি করছে? জিঙ্ক যে ধাতুটা ছিল সেটা আমার জিঙ্ক 2+ পরিণত হচ্ছে এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। আচ্ছা, আবার এই যে এইটা কি হচ্ছে? এই যে দুইটা ইলেকট্রন এখানে সে ত্যাগ করছে, এই দুইটা ইলেকট্রন আবার এই তারের মাধ্যমে এরা যুক্ত থাকে, তারের মাধ্যমে দুইটা তড়িৎদ্বার যুক্ত থাকছে। এই ইলেকট্রন দুইটা এই তারের মধ্য দিয়ে গিয়ে এই কপারে চলে যায়, এই তড়িৎদ্বারে চলে আসে। এই তড়িৎদ্বারে যখন চলে আসে তখন এই যে এইখানে আমার দ্রবণের মধ্যে কপার 2+ আয়ন আছে না, এই কপার 2+ আয়ন তখন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। তার মানে এই যে কপার 2+ রয়েছে আমার ক্যাথোডে, সেই কপার 2+ আবার দুইটা ইলেকট্রন গ্রহণ করে
কপারে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই তার মানে কি হচ্ছে, এই যে এখানে যে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এখানে আমার বাইরে থেকে কোনো শক্তি দেওয়া লাগতেছে না, এটা ডিরেক্ট এখানে একটা ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হচ্ছে। এই ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে এখানে যে বাল্বটা আমরা যুক্ত করেছি, এই বাল্বটা জ্বলে উঠবে, তার মানে আমার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তার প্রমাণ আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন এই যে মাঝখানে একটা ইউ আকৃতির একটা টিউব দেখতে পাচ্ছি, তাই না? এটা কি দেখো, এখন এই যে জিঙ্ক এখানে কি করলাম, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হচ্ছে, তাই না? তার মানে এখানে অনেকগুলো জিঙ্ক 2+ অতিরিক্ত হতে থাকবে। যদি থাকে, তাহলে এখানে দেখো জিঙ্ক সালফেট যে দ্রবণটা ছিল আমার, সেখানে আগে থেকে তো একটা আয়নের সমতা ছিল, যে পরিমাণ জিঙ্ক ছিল সেই পরিমাণ সালফেট আয়নও ছিল, কিন্তু অতিরিক্ত এখন যে আয়নগুলো আসছে এগুলো তখন কি হবে, এগুলো তো জিঙ্ক 2+ এর আধিক্য তখন বেড়ে যাবে, এই পাত্রটাতে আমার অনেক বেশি জিঙ্ক 2+ হবে। আবার এইখান থেকে কি হচ্ছে, এইখানে আমার কপার সালফেটের যে কপার 2+ আয়নগুলো ছিল সেগুলো ধীরে ধীরে এখানে চলে গিয়ে কপারে পরিণত হচ্ছে। তার মানে এখানে কি হবে, কপার 2+ এর যে একটা ক্যাটায়ন, এই যে কপার 2+ গুলোর একটা স্বল্পতা দেখা দিবে, তাই না? এখানে ওদের কম পড়ে যাবে, একটা ইকুয়ালিটিটা মেনটেন হবে না। এই সমস্যা দূর করার জন্য করা হয় কি, এখন এইখানে যদি তোমার এই জিঙ্ক 2+ এর আধিক্য হয়, এখানে কপার 2+ এর কমতি হয়, তাহলে কি এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকবে? নিশ্চয়ই পারবে না। সেই জন্য এই যে লবণ, এটাই এই টিউব আকৃতির, এই ইউ আকৃতির যে টিউবটা রয়েছে, এটাকে বলা হয় লবণ সেতু। লবণ সেতু নামটার মধ্যে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা। সেতু কেন? এই যে দুইটার পাত্রের মধ্যে সে একটা যোগাযোগ তৈরি করছে, সেই জন্য এর নাম সেতু। লবণ সেতুর মধ্যে কি থাকবে? লবণ থাকবে। তাহলে এখানে এক ধরনের কিছু লবণ আমরা ইউজ করতে পারি, যেমন পটাশিয়াম নাইট্রেট ইউজ করতে পারি। হ্যাঁ, পটাশিয়াম নাইট্রেট ইউজ করা হয় লবণ হিসেবে, লবণ সেতুর লবণ হিসেবে, এটাই বেস্ট ফলাফল দেয়। তো এই ক্ষেত্রে কি হয়, এই যে এখানে লবণের ক্ষেত্রে একটা নিরপেক্ষ লবণ যদি আমরা ইউজ করি, তাহলে কি দেখতে পাবো, এর একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। আচ্ছা, তো এই পজিটিভ চার্জটা কি করবে, এই যে এখানে আমার নেগেটিভ চার্জের আধিক্য হয়েছে না, এই নেগেটিভ চার্জের আধিক্য এই লবণ সেতু দিয়ে সে এই ক্যাথোডে চলে যাবে। আর এই যে সে নাইট্রেট যে আয়নটা রয়েছে, এটা নেগেটিভ চার্জযুক্ত আয়ন, এটা এই যে আমার জিঙ্কের আধিক্য হয়েছিল এইখানে চলে আসবে। ফলে এই যে আমার যে বিক্রিয়ার যে একটা সমতা, যে বিক্রিয়াটা চলতে থাকার জন্য যে এই পরিমাণ আমার আয়নের প্রয়োজন হয়, সেই আয়নটা তারা কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছে। আয়ন যেহেতু কন্টিনিউয়াসলি পাচ্ছে, সো এই বিক্রিয়াটাও স্বতঃস্ফূর্তভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে অ্যান্ড এভাবে আমার এই বিদ্যুৎ প্রবাহটাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চলতেই থাকবে। এখন এই যে এই তড়িৎদ্বারগুলো আছে, এই তড়িৎদ্বারগুলোকে কিভাবে প্রকাশ করব আমরা, মানে এই যে সবসময় তো আর এভাবে চিত্র এঁকে পুরোটা বোঝানো সম্ভব হয় না, তো মানে আমরা কিভাবে আর কি চিনতে পারবো যে এটাকে আমি অ্যানোড হিসেবে ব্যবহার করতে পারি, এটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে পারি। তো সেই জিনিসটাই হচ্ছে আমার সেল নোটেশন। তার মানে এই যে একটা সেল, এই পুরোটা আমি একটা চিত্রে দেখিয়েছি, এটাকে একটা নোটেশনের মাধ্যমে আমাদের পুরোটা আমরা যাতে একবারে দেখাতে পারি, সেটা কিভাবে সেটা দেখে নিই একটু। আচ্ছা, তো এই যে দেখো জিঙ্ক, এই যে আমার যে অ্যানোড তড়িৎদ্বারটা আছে, এটা এখান থেকে কি হয়েছে দেখো, এখানে আমার জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে, তাই না? জিঙ্ক আমার সলিড ছিল, সেখান থেকে জিঙ্ক সলিড ছিল, সেখান থেকে আমার জিঙ্ক 2+ হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যানোডটা। তো এই যে এটাকে বলা হয় ধাতবায়ন তড়িৎদ্বার। তার মানে এই যে আমার জিঙ্ক একটা ধাতু অ্যান্ড জিঙ্ক 2+ একটা ধাতব আয়ন, তাহলে ধাতু থেকে ধাতবায়ন হওয়ার যে, বা ধাতব থেকে ধাতবায়ন অথবা ধাতবায়ন থেকে ধাতু হওয়ার যে তড়িৎদ্বার বিক্রিয়ার মাধ্যমে, সেটাকে আমরা বলি ধাতবায়ন তড়িৎদ্বার, তাই তো? তো এই যে ধাতবায়ন তড়িৎদ্বার, এটা আমার অ্যানোড গেল। সিমিলারলি আমরা ক্যাথোডকেও লিখতে পারি, তাই না? ক্যাথোডকে লিখতে পারি কি, কপারে কি হয়েছে, কপার 2+ ছিল, এই কপার 2+ থেকে সে কপারে পরিণত হয়েছে। আচ্ছা, কপার 2+ থেকে যদি কপারে সে পরিণত হয়, তাহলে দেখো এই দুইটার মাঝে আবার একটা লবণ সেতু আছে, তাই না? তো এই লবণ সেতুকে ডাবল দুইটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, এবং এই যে পুরো জিনিসটা, এটাকে আমরা বলছি সেল নোটেশন। তার মানে এইভাবে আমরা গ্যালভানিক সেলটাকে একটাকে প্রকাশ করতে পারি। তো এই যে ধাতবায়ন তড়িৎদ্বার, তার মানে এই যে এই নোটেশনটা দেখেও কিন্তু আমরা সেই সেলের বিক্রিয়া সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে যাই, তাই না?
আচ্ছা, তাহলে চলো দেখি এবার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি 2015-16 সালের প্রশ্নে দেখো, তড়িৎ রাসায়নিক কোষের সল্ট ব্রিজে কোন লবণের সম্পৃক্ত জলীয় দ্রবণটি উৎকৃষ্ট? তার মানে আমি তোমাদেরকে আগে বলেছি যে পটাশিয়াম নাইট্রেট সবচেয়ে ভালো ফলাফল দেয় এই ক্ষেত্রে, কারণ এটা একটা নিরপেক্ষ লবণ। ফার্স্টলি একটা নিরপেক্ষ লবণ লাগে। নিরপেক্ষ লবণ কিভাবে তৈরি হয়? যে একটা তীব্র অ্যাসিড এবং একটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমার নিরপেক্ষ লবণ। তার মানে এই যে পটাশিয়াম নাইট্রেট যেই তীব্র ক্ষার, অর্থাৎ KOH, এটা একটা তীব্র ক্ষার, প্লাস নাইট্রিক অ্যাসিড HNO3, এই নাইট্রিক অ্যাসিড, এখান থেকে আমরা KNO3 এই লবণটা পেয়েছি, তাই না? তাহলে এটা একটা আমার নিরপেক্ষ লবণ। তো নিরপেক্ষ লবণ হতে হবে, এটা একটা শর্ত। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে আপু এখানে তো KCl ও রয়েছে, তাই না? পটাশিয়াম ক্লোরাইডও রয়েছে। এই পটাশিয়াম ক্লোরাইডও তো আমার নিরপেক্ষভাবে এই শক্তিশালী ক্ষার KOH এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে তৈরি হচ্ছে। তাহলে এটা কেন ভালো কাজ করবে না? এটা কেন নয়? তো এটা কেন নয়, তার কারণ হচ্ছে আমরা যখন তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করছি, আমরা অনেক সময় সিলভার তড়িৎদ্বার ব্যবহার করি, অথবা লেড তড়িৎদ্বার ব্যবহার করি। হ্যাঁ, তো এই যে যদি আমরা পটাশিয়াম ক্লোরাইড এই লবণটা ইউজ করি লবণ সেতুতে, এই তড়িৎদ্বারে আমরা যে সিলভার এবং লেড ধাতু ইউজ করেছি, তো এই লেড এবং সিলভার দেখা যায় যে এই ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড তৈরি করে। হ্যাঁ, সিলভার ক্লোরাইড তৈরি করছে। সিলভার ক্লোরাইড যদি সে তৈরি করে, তাহলে এই সিলভার ক্লোরাইড কিন্তু আমার দ্রবীভূত হয় না। এই সিলভার ক্লোরাইড দ্রবীভূত হচ্ছে না, সিলভার ক্লোরাইড আমার অধক্ষিপ্ত হচ্ছে। আবার এখানে আমার রয়েছে লেড 2 প্লাস ক্লোরাইড, এরা দুইজনই কিন্তু আমার অধক্ষেপ সৃষ্টি করছে। তো অধক্ষেপ যখন সৃষ্টি করছে, সেটা আবার এই কোষ বিক্রিয়াটাকে কিন্তু স্লোয়ার করে দেয়। হ্যাঁ, তো এই কারণেই আমরা পটাশিয়াম ক্লোরাইড এখানে ইউজ করব না। আমাদের সবচেয়ে ভালো, সবচেয়ে উৎকৃষ্ট যেই কাজটা করবে সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা, তো নেক্সট স্লাইডে চলে যাই। সেল নোটেশন তো শিখলাম, তো এবারে দেখি এই সেল নোটেশন থেকে কি ধরনের প্রশ্ন আমাদের ইউনিভার্সিটিতে এসে থাকে। দেখো, ঢাকা ইউনিভার্সিটি 2017-18 সালে যে প্রশ্ন এসেছে, এই একই ধরনের প্রশ্ন কিন্তু 2005-06 সালেও এসেছিল। প্রশ্নটা কি? ইলেকট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, তাহলে দেখো আমরা কি দেখেছি যে বাম দিকে আমার অ্যানোডের বিক্রিয়াটা থাকে, অ্যানোডের তড়িৎদ্বার থাকে, এবং ডান দিকে ক্যাথোড তড়িৎদ্বার থাকে। তার মানে ডান দিকে আমরা যেই নোটেশনটা আমরা দিব সেটা হচ্ছে একটা জারণ বিক্রিয়ার নোটেশন হবে, এবং ডান দিকে যে নোটেশনটা আমরা দিব সেটা একটা বিজারণ বিক্রিয়ার নোটেশন হবে। তার মানে এই জিনিসটা যদি আমরা দেখে একটু খেয়াল করে মনে রাখি, তাহলে আমার মনে হয় এই জিনিসটা পেরে যাবো, তাই না? তাহলে দেখি কি বলেছে, আমরা অপশনগুলো দেখি। প্রথমেই আমার প্রথম যে অপশনটা দিয়েছে সেখানে বলেছে যে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে। তার মানে বুঝতেই পারছো এটা আমাদের ইলেকট্রোকেমিক্যাল এই গ্যালভানিক কোষের ক্ষেত্রে নয়। তারপরে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার, এটা চেনা লাগে? হ্যাঁ, এটাই চেনা লাগে। একটু আগে আমরা দেখলাম, তাই না, যে জিঙ্ক সলিড থেকে জিঙ্ক অ্যাকুয়াস একটা আয়ন হলো, এবং কপার 2+ অ্যাকুয়াস ছিল, সেই জলীয় দ্রবণ থেকে সে সলিড কপারে পরিণত হলো। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু এই অপশন বি। আচ্ছা, তো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সটে কি বলেছে? দস্তার পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কি? তার মানে একটা পাত্রে আমরা অন্য কোনো দ্রবণ রাখছি এবং সেই ক্ষেত্রে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হচ্ছে কিনা। হ্যাঁ, এই ব্যাপারটা, এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার হতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ম্যাথগুলো করতে পারবো। আচ্ছা, ধরো একটা তুমি পাত্রে, একটা দস্তার পাত্র, জিঙ্কের, আমরা দস্তার পাত্র বলেছে, তার মানে জিঙ্ক, এখানে আমি ফেরাস সালফেট দ্রবণ দিচ্ছি। এখন এই যে আমার জিঙ্কটা ছিল, সেই জিঙ্কের পাত্রটা ক্ষয় হয়ে 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 জিঙ্কের পাত্র থেকে আমরা গ্যালভানিক সেলে কি দেখেছি বলো? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পরিণত হয়েছে, তাই না? তার মানে জিঙ্ক থেকে ইলেকট্রন বের হয়ে হয়ে জিঙ্ক 2+ পরিণত হয়েছে। তো এই রকম ঘটনা যদি আমার ঘটতে থাকে, যে জিঙ্কের পাত্রে আমি ফেরাস সালফেট দ্রবণ দিয়েছি, তারপরে সেই জিঙ্কের পাত্র থেকে ইলেকট্রন ক্ষয়ে ক্ষয়ে গিয়ে আমার বিক্রিয়া করছে তারা, তাহলে কি আমার ওই পাত্রে ওই দ্রবণটা রাখা যাবে বলো? যাবে না, কারণ কিছুদিন পর দেখা যাবে পাত্রের তলায় ফুটো হয়ে গিয়েছে। তো আমরা সেরকম কিছু এক্সপেক্ট করছি না। তো আমরা ওই ধরনের, যদি কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে এভাবে হয়, তাহলে কিন্তু আমরা ওই বিক্রিয়াটা, ওই পাত্রে ওই ধরনের দ্রবণ আমরা রাখবো না। এবং সেটা কিভাবে বুঝবো? এই যে আমার দেখো একটা প্রমাণ, যে একটা কোষে যে বিভব, সেই বিভবটা দেওয়া আছে।
তাই না? তাহলে এই বিভবটা যদি আমরা দেখো, তার মানে যেই পাত্রে আমরা রাখছি দ্রবণ, সেই পাত্রটাকে সবসময় অ্যানোড ধরতে হবে। ঠিক আছে, সেই অ্যানোড ধরে যদি আমি দেখি তাহলে দেখো অ্যানোড, যদি আমি জিঙ্ককে অ্যানোড ধরি তাহলে অ্যানোড বিক্রিয়াটা কি হবে, জিঙ্ক থেকে কি হচ্ছে, জিঙ্ক 2+ হয়ে যাচ্ছে, তাই না? জিঙ্ক 2+ প্লাস দুটো ইলেকট্রন। ঠিক আছে, এখন ফেরাস সালফেট দ্রবণ বলেছে। ফেরাস সালফেট দ্রবণে কি থাকে? ফেরাস সালফেট দ্রবণে আমার Fe2+ আয়ন থাকে, তাই না? তাহলে Fe2+ আয়ন কি করবে, এই যে দুইটা ইলেকট্রন জিঙ্ক ছেড়েছে এই দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে এবং গ্রহণ করে সে এই আয়রন আয়নে পরিণত হয়ে যাবে, আয়রন পরমাণুতে পরিণত হয়ে যাবে। তাহলে এখন দেখো, তার মানে এই যে আমরা যে এইটাকে যদি একটা সেল ধরি তাহলে এই সেলটার বিক্রিয়াটা কি ধরনের হচ্ছে, আমার জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে এবং আর আয়রন 2+ থেকে আমার আয়রন 2+ থেকে আয়রন হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এইরকম যখন বিক্রিয়া হচ্ছে তার মানে এখানে আমাকে কি দিয়েছে, এই যে তাহলে এই যে টোটাল যে সেলের যে বিক্রিয়াটা হবে সেটাকে আমরা কি লিখতে পারি, এই যে দুইটা বিক্রিয়া আমার হচ্ছে এই দুইটা জারণ বিভব আমরা যোগ করে দেবো। কিরকম, এই যে সেল E0 সেল, তার মানে এটা হচ্ছে প্রমাণ অবস্থায়, তাই তো? E0 সেল, তাহলে আমার জারণ তড়িৎদ্বারটা কি ছিল, জারণ তড়িৎদ্বারটা ছিল জিঙ্ক 2+, আর এটার সাথে যোগ করব আমরা E0, আর এটার সাথে আমরা যোগ করব E0 আয়রন 2+ আয়রন। তাহলে এই যে জিঙ্ক 2+, আমরা এখানে দেখো জিঙ্ক 2+ এর বিভব দিয়েছে +0.76। আচ্ছা, +0.76 যদি হয় +0.76, এটার সাথে আমি কি যোগ করব, এই দেখো আয়রন 2+, এইটার বিভব দিয়েছে আমার 0.44। তাহলে আমার কি আয়রন 2+ বিক্রিয়াটা হয়েছে? এই বিক্রিয়াটা হয়নি, হয়েছে আয়রন 2+ থেকে আয়রন। এখানে দেখো আয়রন 2+ থেকে আয়রন হয়েছে, তার মানে এটা আমার উল্টে যাবে, তাই তো? তার মানে এইটা হচ্ছে আমার মাইনাস হয়ে যাবে, -0.44। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমার টোটাল সেলের বিক্রিয়া কি হচ্ছে +0.32 মানে এটা একটা পজিটিভ, তার মানে এটা একটা পজিটিভ মান আমরা পেয়েছি। পজিটিভ মান পাওয়ার অর্থ হচ্ছে এই যে বিক্রিয়াটা আমরা কল্পনা করছি এই বিক্রিয়াটা কিন্তু সত্যি সত্যি ঘটবে। তার মানে জিঙ্কের পাত্রে যদি আমরা ফেরাস সালফেটের দ্রবণ দিই, ফেরাস সালফেটের দ্রবণ দেওয়ার ফলে কি হচ্ছে, সেটা জিঙ্কের পাত্রটা ক্ষয়ে গিয়ে বিক্রিয়া করছে স্বতঃস্ফূর্তভাবে। তার মানে এই ধরনের কাজ কিন্তু আমরা করতে পারবো না। তার মানে এই যে এই দ্রবণ আয়রন 10 পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা এই প্রশ্ন যে করেছে এর উত্তর হবে না, রাখা যাবে না। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সটে বলেছে জিঙ্ক 2+ জিঙ্ক এবং সিলভার প্লাস সিলভার তড়িৎদ্বার দুটি বিজারণ বিভব যথাক্রমে বলেছে -0.76 ও +8। এই তড়িৎদ্বার দুটি দ্বারা তৈরি কোষের মোট বিভব কত হবে? আচ্ছা দেখো, এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন? কারণ এই যে ঢাকা ইউনিভার্সিটি 2012-13 সালে এসেছে, সিমিলার কোয়েশ্চেন 2007-8 সালেও এসেছে, আবার রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে। সো একটু আমরা বোঝার চেষ্টা করি যে খুব সহজেই আসলে এই ম্যাথগুলো করে ফেলা যায়। ঠিক আছে, তো দেখো জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা আমার জিঙ্ক এবং সিলভার বলেছে, তাই না? তো ক্লাসের একদম শুরুতেই আমরা যে ধাতুর সক্রিয়তা সিরিজটা পড়েছিলাম সেখানে তোমরা দেখেছো যে জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয় ধাতু আর সিলভার কিন্তু অনেক কম সক্রিয়। তার মানে বুঝতেই পারছো যে, আর গ্যালভানিক কোষ পড়ানোর সময় তোমাদের বললাম যে যেটা বেশি সক্রিয় সেটা অ্যানোড হবে, তার জারণ হবে, আর যেটা কম সক্রিয় তার বিজারণ হবে। তার মানে এই যে আমার জিঙ্ক ধাতুটা আছে, এই জিঙ্ক ধাতুটার কি হবে, জিঙ্কের ক্ষেত্রে আমার হবে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে। জিঙ্ক 2+ হচ্ছে প্লাস, সে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। আবার এই যে সিলভার, এই সিলভার কি করছে, সিলভার প্লাস সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হচ্ছে। আচ্ছা, তাহলে এই দুটো কোষের দ্বারা মোট বিভব কত হবে? এইটা হচ্ছে আমার বিজারণ, তার মানে এই জারণে এই জিঙ্কের ক্ষেত্রে আমার জারণ বিভবটা হবে +776, সিলভারের ক্ষেত্রে হচ্ছে আমার 0.8। তার মানে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি +1.56। তাহলে এই দুটো কোষের আমার মিলিতভাবে কত হচ্ছে? মিলিতভাবে হচ্ছে 1.56। আচ্ছা, তাহলে এই তৈরি মোট বিভব কিভাবে বের করে বুঝতেই পারলাম। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের
এই যে গ্যালভানিক কোষের যে প্রমাণকে অবস্থা থেকে যে গ্যালভানিক কোষের হিসাবগুলো রয়েছে মোট বিভব বের করে সেগুলো। এবারে আমরা দেখি নেই ইন্টারমিডিয়েট আমাদের খুবই কমন একটা পড়াশোনা, সেটা হচ্ছে নানস্টার ইকুয়েশন, তাই না? নানস্টার ইকুয়েশন থেকে আমাদের এইচএসসিতে অনেক অনেক অঙ্ক আসতো, আমরা সবাই মোটামুটি জানি। তো এই ইকুয়েশনটা তো তোমরা দেখেছো যে এই ইকুয়েশন থেকে অঙ্ক করতে গেলে আমাদের অনেক ক্যালকুলেশন করা লাগে, তাই না? আমাদের আগে ইনট সেলটা বের করে নিতে হয়, দেন আরটি এনএফ, এই হিসাবটা একটু জটিল হয়ে যায়, লন্ঠন রয়েছে। তো সাধারণত যেহেতু এখন ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, সো সেরকম জটিল ক্যালকুলেশনের ম্যাথ কিন্তু তোমাদের দেওয়া হবে না। যে জায়গা থেকে দেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট থেকে। এই যে সূত্রটা, এটাকে তুমি কতটা রিয়ালাইজ করতে পারছো, এটাকে তুমি কতটা প্রয়োগ করতে পারছো, সেই বিষয়গুলোই কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে যাচাই করা হবে। আচ্ছা, তো এই ইকুয়েশনটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা কি দেখি, দেখো তো। এই যে আমাদের এখানে লন দিয়ে দিয়েছে উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা। চিন্তা করে দেখো, এই যে উৎপাদের যে ঘনমাত্রা রয়েছে এটার মানটা যদি আমরা বাড়াতে থাকি তাহলে কি হবে? এই যে পুরো জিনিসটার মানটাও বাড়তে থাকবে না? যেহেতু ভগ্নাংশের মানটা বাড়ছে, এই পুরো জিনিসটার মানটাও আমার বাড়তে থাকছে। তো এটা যদি বাড়তে থাকে, ইনট আমার যে প্রমাণ অবস্থায় যে বিভবটা ছিল সেখান থেকে আমার এই জিনিসটা বিয়োগ করতে হচ্ছে। তার মানে এই পুরো জিনিসটা একটা বড় জিনিস এবং ওটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার হচ্ছে, তাহলে কিন্তু আমার এই যে ইনট সেল, তার মানে তার যে বিভবটা সেটা কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে কিন্তু আমার এই যে আলটিমেট যে বিভব, এই কোষে যে বিভব সেটা কিন্তু কমে যাবে। তার মানে উৎপাদের ঘনমাত্রা আমরা বৃদ্ধি করতে পারবো না। বিক্রিয়ক, তো এত কিছু চিন্তা না করে আমরা যদি শুধু বিক্রিয়ক দিয়ে চিন্তা করি, আমরা যদি জিঙ্কের কথাটা চিন্তা করি, এই যে একটু আগে যে গ্যালভানিক সেলটা দেখলাম আমরা জিঙ্ক এবং কপারের, সেটার কথা চিন্তা করি, সেখানে কি হচ্ছে আমার জিঙ্ক থেকে কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, তাই না? জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হচ্ছে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, আর এখানে আমার কপার থেকে কপার 2+ থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানে আমার উৎপাদ হচ্ছে জিঙ্ক 2+ অ্যান্ড কপার, আর বিক্রিয়ক হচ্ছে জিঙ্ক এবং কপার 2+। তার মানে এই যে আমরা যদি কপার 2+ এর ঘনমাত্রা বৃদ্ধি করতে পারি কিংবা জিঙ্কের ঘনমাত্রা বৃদ্ধি করতে পারি, জিঙ্ক যেহেতু সলিড সো এখানে জিঙ্কের ঘনমাত্রার প্রশ্ন আসছে না, তো এখানে যদি আমরা কপার 2+ এর ঘনমাত্রা বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু আমার এই ইনট সেলের মানটা বেড়ে যাবে, তাই তো? তাহলে এই কনসেপ্ট থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটির পরবর্তী প্রশ্নটার উত্তর করে ফেলি। নিচের গ্যালভানিক সেল কোনটি গ্যালভানিক সেল জিঙ্ক 2+ এবং কপার 2+ কপারের বিভব বাড়ায়? তাহলে একটু আগে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম সেই জিনিসটাই রয়েছে। তো আমরা যদি প্রশ্নগুলো অপশনগুলো পড়ি তাহলে দেখো এখানে সি নাম্বার অপশনে রয়েছে ইনক্রিজ ইন কপার 2+। আমি একটু আগেই তোমাদের দেখালাম, তাই না, যে কপার 2+ যেহেতু এখানে বিক্রিয়ক, আর বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে যেহেতু আমার এই সেলের মানটা বেড়ে যাচ্ছে, সো আমরা সেই সেলের ইএমএফটা যেহেতু এইভাবে আমরা বাড়াতে পারছি, সো এটার সঠিক উত্তর হচ্ছে ইনক্রিজ ইন কপার 2+। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমরা তড়িৎ রসায়ন ক্লাসটা এই তড়িৎ এবং রসায়নের মিলিতভাবে পড়ার চেষ্টা করলাম। তো আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি আজকে ক্লাসটাকে যদি সামারি করি তাহলে আমরা কি পড়লাম। আসলে শুরু করেছিলাম পদার্থের পরিবাহিতা দিয়ে, তারপরে আমরা ধাতুর সক্রিয়তা পড়েছি, তড়িৎ বিশ্লেষণের অনেকগুলো প্রয়োগ করেছি, সোডিয়াম ক্লোরাইডে বিভিন্নভাবে তড়িৎ বিশ্লেষণ পড়েছে। তো তোমরা দেখেছো যে তড়িৎ বিশ্লেষণ থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে। হ্যাঁ, ওই তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম ক্লোরাইডের কোন ধরনের, কখনো গলিত দ্রবণ, কখনো জলীয় দ্রবণ, তো এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে। অ্যান্ড তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ থেকেও আসে মোটামুটি প্রশ্ন, ফ্যারাডের সূত্র থেকে প্রশ্ন এসেই থাকে। সো ফ্যারাডের ওই যে কতটুকু পদার্থ জমা হবে না হবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়শই আসে। এবং এক্ষেত্রে আমি পড়ানোর সময় তোমাদের বলে দিয়েছিলাম যে এই প্রশ্নগুলোর কিন্তু একটা প্যাটার্ন রয়েছে, যে কিছু নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে এই প্রশ্নগুলো সবসময় করে থাকে। কাজে ওই ধাতুগুলো যদি আমরা একটু বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে যাই তাহলে পরীক্ষার হলে কিন্তু ওই ক্যালকুলেশন ট্রিক্সের ঝামেলায় আমাদের আর পড়তে হয় না। আচ্ছা, তবে তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে আমরা কি পড়েছি? তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে কোষের গঠন পড়েছি, তারপর সেল নোটেশন লিখতে শিখেছি আমরা, আবার কোষের ইএমএফ নির্ণয় করতে শিখেছি, তাই না? তো দেখেছি সবগুলো থেকে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি যে প্রশ্নগুলো আসে সেগুলোকে যদি আমরা একটু বেসিক ডেভেলপ করে কনসেপচুয়ালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যায়। হ্যাঁ,
তো আমি চাইবো প্রতি ক্লাসেই আমি বলি যে আমার ক্লাসটা করার পরে তোমরা প্রশ্ন ব্যাংক থেকে আবার একটু প্রশ্নগুলো দেখে বোঝার চেষ্টা করো যে আসলে কোন কোন টপিকে প্রশ্ন আসছে, এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো এই অধ্যায় থেকে আসা প্রশ্নগুলোর জন্য। তো তোমরা পড়াশোনা করতে থাকো, আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।